ওকে, আমরা শুরু করছি আজকের এপিসোড। এলএলবি শেষ বর্ষ পরীক্ষার সাজেশনটা নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আন্তর্জাতিক আইন নিয়ে। সো কালকেই পরীক্ষা আন্তর্জাতিক আইন। তোমরা যারা আমাদের এখানে ভর্তি হচ্ছ, আন্তর্জাতিক আইন সম্পর্কে আমরা পড়িয়েছি, তারপরে একটু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সন্তানেরা সবকিছু মনে আছে কিনা সবার। সো আন্তর্জাতিক আইনের সর্বশেষ 5টা প্রশ্ন এখানে আসে। এই 5টা প্রশ্ন আমরা এখানে দেখব। আসুন আমরা আরেকবার চোখ দিয়ে দেখে, অবশ্য সব বিশ্ববিদ্যালয়ে আগের রাতে পড়া পাবলিক সবাই, আজকে আমরা দেখে ফেলি কোন 5টা প্রশ্ন আসতেছে। প্রশ্ন কমন আড্ডা। সো আমরা অনেকবার পড়িয়েছি, তারপরও যারা তোমরা একটু হ্যাসিটেশনে আছো, এক নজর দেখে হলে ঢোকা ভালো বলে আমরা মনে করি। তো প্রথম প্রশ্নটা আমরা দেখে ফেলি কোনটা আসতেছে। প্রথম প্রশ্নটা আসবে, সবাই একটু লিখে ফেলুন যে প্রথম প্রশ্নটা আসবে আন্তর্জাতিক আইন। লক্ষ্য রাখেন বন্ধুরা, আন্তর্জাতিক আইন কি বা কাকে বলে বা বলতে কি বোঝেন, এই ধরনের একটা প্রশ্ন চলে আসতেছে। এবং এই আইনের উৎসগুলো লিখো। এই আইনের, আন্তর্জাতিক আইনের উৎসগুলো লিখুন সবাই। এবং বিভিন্ন মতবাদগুলো বিখ্যাত মামলার আলোকে লিখুন। বিভিন্ন মতবাদগুলো বিখ্যাত মামলার আলোকে লিখুন। বিখ্যাত মামলার আলোকে লিখুন। এখন বলবেন যে বিখ্যাত মামলার আলোকে কেন লিখব? জাতীয় বিশ্ববিদ্যালয় তো লিখে না এটা, আপনারা বিখ্যাত মামলার আলোকে লিখবেন, নম্বর বেশি পাবেন। 1 নম্বর প্রশ্নটা আপনাদের হয়ে যাচ্ছে এইটা। আর যারা এখনো বুঝতেছে না এই প্রশ্নটাতে কি লিখবে, আন্তর্জাতিক আইন কাকে বলে, সেটা নিয়ে আমরা কথা বলবো, একটু টিপসও দিব 5টা প্রশ্ন দেওয়ার পরে। 2 নম্বর প্রশ্ন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি জিনিসটার থেকে একটা প্রশ্ন আসবে, লেজ আসবে, স্বীকৃতি কি, এইরকম একটা বিষয়। এবং রাজনৈতিক মামলায় যে বহির্সমর্পণ লেজ আকারে দিবে। বিখ্যাত মামলার রাজনৈতিক বা রাজনৈতিক মামলায় এক্সট্রাডিশন যে ব্যাপারটা আছে, মামলায় যে বহির্সমর্পণ, এই যে বহির্সমর্পণ করা যাবে কিনা, বহির্সমর্পণ বিষয়টি বিখ্যাত মামলার আলোকে লিখুন। এবং এর সাথে লক্ষ্য রাখবেন যে বিখ্যাত বিষয়টি বিখ্যাত মামলার আলোকে লিখুন। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা আমাদের চলে গেল, বিখ্যাত মামলার আলোকে লিখুন। বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট লিখে ফেলেন আর পরীক্ষা দেন মজা করে। তাহলে দ্বিতীয় প্রশ্ন চলে গেল। এবার 3য় নম্বর প্রশ্নটা কি আসতেছে আমরা একটু দেখে ফেলি। 3 নম্বর প্রশ্ন হতে যাচ্ছে কি কি। আমরা দেখতে পাচ্ছি যে 3য় নম্বর কোশ্চেনটা হচ্ছে এই প্রশ্নটা জাতিসংঘের, এই যে জাতিসংঘের মূল সংস্থাগুলি, জাতিসংঘের উদ্দেশ্য কি, জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, এবং এই উদ্দেশ্যগুলোর পূরণ হচ্ছে কিনা। and not only that, এইটার হচ্ছে মূল অঙ্গ সংস্থা কোনগুলো আলোচনা, এবং এর সাথে লেজ দিবে আন্তর্জাতিক আদালতের গঠন, আন্তর্জাতিক আদালতের এখতিয়ার, গঠন, ক্ষমতা, কার্যাবলী, আদালতের গঠন, ক্ষমতা
মানে এখতিয়ার, গঠন ক্ষমতা। বিখ্যাত মামলার আলোকে লিখুন। বিখ্যাত যে মামলাগুলো আছে, ফিশারিজ কেস, করফু চ্যানেল কেস, এগুলো দিয়ে লেখেন। এই গেল হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। এবার 4 নাম্বার প্রশ্নটা একটু নিয়ে ফেলেন সবাই। 4 নাম্বার কি আসবে? ওখানে একটু লেস দিবে আসলে ওই 4 নাম্বার প্রশ্নে। এরপরে এখন দেখেন 4 নাম্বার প্রশ্ন যেটা আসবে, যে সেটা হচ্ছে কি বলবো, যে সমুদ্র আইন যে আছে আমাদের 1882, এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এর সাথে একটু লুজ বৈশিষ্ট্য কি কি, এর সাথে হচ্ছে মহীসোপান, মহীঢাল, এই বিষয়গুলো বিখ্যাত মামলার আলোকে লিখুন। মহীসোপান যে ব্যাপারটা আছে, অর্থনৈতিক ইকোনমিক যে জোনগুলো, এভাবে দিয়ে বিখ্যাত মামলার আলোকে লিখুন। বিখ্যাত মামলার আলোকে লিখুন। তোমরা একটু রিপিট করে নাও। এই হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে যে প্রশ্নটা আসবে 5 নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন, যেটা 5 নাম্বার প্রশ্নটা, যেটা হচ্ছে যে মানবাধিকার কি? মানবাধিকার বলতে কি বুঝো, বা মানবাধিকার কি, এবং মানবাধিকারের সাথে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যগুলো লিখুন। মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লিখুন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্ন 5টায় চলে আসবে। সো একটু যদি টিকা আসে 6 নাম্বার, যেহেতু 5টায় আসবে, শুধু টিকা লিখুন। তখন একটু সমস্যা যদি হয়ে যায়, তো টিকা লিখুনে কি আসবে আপনারা একটু দেখে ফেলবেন। যে প্রথম টিকাটা আসবে 1 নাম্বার হচ্ছে প্যাক্টা সান্ট সার্ভেন্ডা। প্যাক্টা সান্ট সার্ভেন্ডা, এই জিনিসটা একটু পড়ে যাবেন। পাশাপাশি আন্তর্জাতিক নদী দেখা যাচ্ছে, আন্তর্জাতিক নদীতে পদ্মা নদীর কি সিস্টেম, এই জায়গাটা একটু দেখলেন। আর একটা টিকা দেখা যাচ্ছে যে আরেকটা টিকা দেওয়া আছে আন্তর্জাতিক অপরাধ আদালত, এর গঠন ক্ষমতা, এগুলা লিখে ফেললেন। আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিসিজে। তো এই ব্যাপারটা হলেই মোটামুটি শেষ, আর কিছু লাগবে না। মোটামুটি এইটুকু পড়লেই কেল্লা ফতে। সবাই তোমাদের দেওয়া হয়েছে, আবারও একবার এইটুকু খেলে চোখ বুলে চলে গেলেই হয়ে যাচ্ছে আমাদের খেলাটা। এবার যেটা আমরা চিন্তা করব, যে প্রথমে যে বিষয়টা আমরা বলেছিলাম, প্রথম প্রশ্নটা, একটা সন্তান কি লিখবে আসলে আন্তর্জাতিক আদালতের। যদি আমরা আন্তর্জাতিক আইনটাকে চিন্তা করি একটু মস্তিষ্কে নিই, ধরেন প্রথম প্রশ্ন কিন্তু আপনাদের বলা আছে, সবাইকে আমরা পড়াইছি, একটু রিপিট করতেছি। আন্তর্জাতিক আইন জিনিসটা কি, সেটাতে একটা সন্তান আসলে কি লিখবে। এই আন্তর্জাতিক আইনে ওই সন্তানকে প্রামাণ্য যে সংজ্ঞাগুলো দিতে হচ্ছে, যে প্রথমে ওই সন্তানকে কিন্তু দেওয়া লাগবে একটা বিষয়, তাকে বুঝতে হবে যে ডক্টর এস জে লরেন্স কি বললো। আমরা যেভাবে পড়াইছি তোমরা ওভাবে লিখবা। ডক্টর এস জে লরেন্স সাহেব কি বলেছেন আসলে সেখানে, ভদ্রলোক লরেন্স আসলে এখানে কি বলতেছেন, এটা একটু লিখে দিবেন। এবং নট অনলি দ্যাট, এরপরে লিখবেন প্রফেসর হল তার বক্তব্য কি প্রকাশ করছিল, যে প্রফেসর হল ভদ্রলোক আন্তর্জাতিক আইনের কি এমন সংজ্ঞা দিলেন। এবং নট অনলি দ্যাট, আমরা দেখতে পাই যে অধ্যাপক ওপেনহ্যাম, আমরা এই অধ্যাপকের একটা বক্তব্য সেখানে দেখতে পাই। তো এই ওপেনহ্যাম কি বলছিলেন আসলে সেখানে, এটা একটু একটা সন্তান তুলে দিবে। আর নট অনলি দ্যাট, এরপরে যদি আমরা চিন্তা করি যে প্রফেসর ব্ল্যাকস্টোনের বক্তব্য কেমনটা ছিল, আমরা কিন্তু পড়াইছি, জাস্ট খালি রিকল করেন ব্ল্যাকস্টোন ভদ্রলোকের বক্তব্যটা কেমন ছিল সেখানে, এবং কার সংজ্ঞাটা আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে,
এবং আপনি এই জায়গাটাতে সম্পর্ক সৃষ্টি যে করতেছে পুরো ওয়ার্ল্ডের, সেই সম্পর্কটা আন্তর্জাতিক আইনে যে সম্পর্ক সবাই বলতেছে যে রাষ্ট্র রাষ্ট্র সুসম্পর্ক হচ্ছে, যে বাংলাদেশ ভূখণ্ডের সাথে সম্পর্ক হচ্ছে কেমন করে, ইন্ডিয়ার সম্পর্ক কেমন হচ্ছে, মিয়ানমারের কেমন হচ্ছে, ইউকের কেমন, রাশিয়া ফ্রান্সের কেমন, সবাই একটা সম্পর্ক বলতেছে, আচার আচরণ বলতেছে। এবং কার সংখ্যাটা ভালো মনে হয়েছে, নিজস্ব একটা ক্রিটিসাইজ যেন সেখানে থাকে, আমরা একের পর এক এগুলা কিন্তু বুঝাইছি। সো এই সংজ্ঞাগুলো আমরা যে লিখে দিয়েছি আমাদের নোট থেকে, সেগুলো লিখতে হবে। নট অনলি দ্যাট, এরপরে যেটা ব্যাপারটা আমরা দেখতে পাই যে এই আইনের আসলে উৎসগুলো কোথায়, আন্তর্জাতিক আইনের যে উৎসগুলো কোথা থেকে এই আইনটা জন্ম নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এই উৎসগুলোকেও কিন্তু আমরা ফুটে তুলতে চাই। যে প্রথম উৎস এরা বলতেছে কনভেনশন, যে আন্তর্জাতিক যে কনভেনশন গুলো আছে আমরা জানি, সেই উদাহরণ লেখার পরে লিখে উদাহরণ দেওয়া শিখতে হবে। নট অনলি দ্যাট, যে আন্তর্জাতিক যে প্রথা আছে, এই প্রথাগুলো কিভাবে কাজ করতেছে, রীতিনীতিগুলো কিভাবে কাজ করতেছে। একটা সন্তান এদেরকে আমরা বলে দিয়েছি, তারপরে একটু রিপিট করতেছি কিভাবে কোথায় কেস আসবে, রীতিনীতি বা সন্ধি যদি বলা যায়, সন্ধিও হওয়া যায়। সন্ধিকে আমরা ট্রিটিকে আমরা কিন্তু চুক্তিও বলতে পারি। তো ট্রিটি কিন্তু এক ধরনের চুক্তি, আন্তর্জাতিক ট্রিটি। তো এরপরে হচ্ছে বিচার বিভাগীয় যে সিদ্ধান্তগুলো, এই জায়গাটাতে কিন্তু একটা সন্তান আমাদের যেভাবে পড়াইছে এই সন্তানগুলো ভালো লিখতে পারবে। তো বিচার বিভাগীয় সিদ্ধান্ত আমরা দেখতে পাই এখানে আইসিজে কিন্তু করফু চ্যানেল কেস দিয়েছে, লোটাস কেস যেটাকে ফিশারিজ কেস, এই কেসগুলো কিন্তু থেকেও জন্ম হচ্ছে, এগুলো কিন্তু আমরা বলবো একটু পরে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাই যে আইনের সাধারণ নীতি, আমরা দেখতে পাই যে আইনেরও কিন্তু সাধারণ নীতি আছে। তো সেগুলো কিন্তু তোমাদের পড়িয়েছি, সাধারণ নীতিগুলো কিন্তু এখানে লিখতে হবে উদাহরণ সহ। আর নট অনলি দ্যাট, এই উৎসগুলোকে আর কি বলা যায়, আমরা দেখতে পাই যে বিভিন্ন যে আইন শাস্ত্রবিদ আছে, আইনবিদদের লেখনী, তো আইনবিদদের যে পুস্তক, সেগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের আমরা দেখতে পাই উৎস। নট অনলি দ্যাট, রাষ্ট্রীয় দলিলগুলোও কিন্তু আমরা দেখতে পাই। অনেক সময় কিন্তু পড়াইছি, আবারও একটু রিপিট করতেছি, এই দলিলগুলো তাহলে আন্তর্জাতিক আইনের উৎস। এবং আন্তর্জাতিক যে সৌজন্য আমরা দেখতে পাই, আন্তর্জাতিক অবশ্যই সৌজন্যটা হতে হবে। নট অনলি দ্যাট, আমরা রোমান আইনটা থেকেও কিন্তু এটা ধারণা পাই। তো রোমান আইন থেকে জাস্ট ন্যাচারালি আর জাস্ট জেনশিয়াম যে ধারণা পাই, এগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে একটা সন্তান কিন্তু এই যে বিচার বিভাগীয় বিখ্যাত মামলাগুলো কিন্তু লিখতে পারছে না। বারবার যেটা বলতে চাচ্ছি যে বিখ্যাত মামলাগুলো কিন্তু তারা লিখতে পারছে না। ফর এক্সাম্পল যদি আমরা বলি যে এদিকে একটু চিন্তা করি, আমরা দেখতে পাই আইসিজে আন্তর্জাতিক আদালত, আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালতের যে জাজমেন্ট গুলো তারা কিন্তু লিখতে পারছে না। ফর এক্সাম্পল আমরা যদি বলি যে একটা কেস আমরা দেখেছিলাম, লোটাস কেস আমরা দেখেছিলাম, সেখানে কি হয়েছিল আসলে, এই যে লোটাস কেসটা কিন্তু একটা সন্তান লিখতে পারছে না। লোটাস মামলাতে কি ঘটেছিল, তো লোটাস মামলাতে কি ঘটেছিল এই ব্যাপারগুলো কিন্তু সে বলতে পারছে না। সেখানে কিন্তু লোটাস কিন্তু একটা জাহাজ ছিল, এই জাহাজটা আমরা দেখতে পাই যে এই লোটাস জাহাজটা কোন দেশের ছিল, এইটা কিন্তু আবার একটা মানুষ লিখতে পারছে না। যে তারপরে এই লোটাস মামলাতে ধাক্কা লাগলো কোন জাহাজের সাথে, বজ্রকোট একটা জাহাজ তুর্কির ব্রিটিশের সাথে। তো এই বজ্রকোট জাহাজ কিন্তু ডুবে গেছিল, তো কেমনে ডুবে গেল, এই ফ্যাক্ট কি, ঘটনা কি, এগুলো লিখতে পারছে না, নম্বর কমে যাচ্ছে। আমরা যে এটা আমাদের ছাত্ররা ভালো লিখতে পারবে। যেমন আমরা যদি একটা উদাহরণ চিন্তা করি, একটু যদি সন্তানদের দেখাতে চাই, একটু খেয়াল করেন বাবারা, যে একটা সন্তান যখন লিখতে চাচ্ছে যে লোটাস কেসটা লিখতে চাচ্ছে, সে সন্তান কিন্তু এরকম বলতে পারছেন লোটাস কেস ওয়াজ এ লিগাল ডিসপিউট বিটুইন ফ্রান্স এন্ড টার্কির মধ্যে। আমরা দেখেছি সেই কেসটাতে, লোটাস কেসে আমরা কি দেখেছিলাম আসলে দিন শেষে যেটা দেখেছিলাম, লোটাস কেসের প্রেক্ষাপটটা আসলে কি ছিল, যে আমরা সেখানে দেখতে পাই, একটু খেয়াল করেন যে একটা সন্তান, আমরা যারা ছাত্রদের পড়াইছি তারা কিন্তু নম্বর পাবে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে দুইটা জাহাজ, একটা কিন্তু ফ্রান্সের জাহাজ, লক্ষ্য রাখো বাবা, এভাবে লিখলে নম্বরটা বেশি পাবে। ধরো একটা ফ্রান্সের জাহাজ আর একটা হচ্ছে তোমার তুর্কি, তো এটাকে তুরস্ক না, তো টার্কি বলা হয় যেটাকে, তুরস্কের। তো আমরা দেখেছিলাম দুইটা জাহাজের কিন্তু সংঘর্ষ হয়ে আমরা এই তুরস্কের জাহাজ যেটা ছিল তার বজ্রকোট নাম ছিল,
এই বজ্রকোট জাহাজটা কিন্তু ডুবে গেছিল। তো ধাক্কা ফ্রান্সের জাহাজ, এই জাহাজটার নাম ছিল লোটাস। এই ফ্রান্সের লোটাসটা ছিল একটা জাহাজ। দুজনের সংঘর্ষ ঘটে এটা কিন্তু ডুবে যায়। তখন কিন্তু আমরা তাহলে বুঝতে পারছি যে একটা সন্তানকে আমরা যেভাবে পড়াইছি, ঘটনাটা তাহলে কি ছিল, তাহলে বিচার্য বিষয় কি হলো, ক্ষতিপূরণ পাবে কিনা এবং সেই সিদ্ধান্ত কেমন ছিল। বাংলাদেশের ভূখণ্ডে কিন্তু আমাদের এই পড়াশোনাটা হচ্ছে না, এবং এই সিদ্ধান্ত কেন নিল, সেটার কারণটা কি, অন্য কোনো সাপোর্টিং কেস ল আইসি দিছে কিনা, এগুলা কিন্তু আপনাদের পড়াইছি। এটাকে বলা হচ্ছে আইনের সাহিত্যিক রস, প্রমাণ। একটা মানুষ পড়তেছে যে লোটাস কেস পড়তেছে, বাট তার ঘটনা জানতেছে না, কি ঘটছিল সেখানে, বিচার্য বিষয় কি, সিদ্ধান্ত কি, কারণ কি, এটা কিন্তু বুঝতেছে না। আমরা দেখছি লোটাসের সাথে ফ্রান্সের একটা জাহাজ, সেটা বজ্রকোট, তুরস্কের একটা জাহাজ বজ্রকোট, এটা কিন্তু ডুবে গেছিল। তো সেখানে তো মামলা করতেই হবে, মামলা করে দিয়েছিল। কি ঘটেছিল সেখানে আমরা জানি যে সংঘর্ষ হয় কিন্তু ডুবে গেছে। তো পরবর্তী কিন্তু এটা হেগে পাঠানো হয়েছিল নিষ্পত্তির জন্য। তো আমরা এটা পড়িয়েছি, বারবার রিপিট করলে খারাপ লাগে। আমরা সুন্দর করে পড়াইছি যে ঘটনাটা কি, বিচার্য বিষয়টা কেমনটা ছিল এবং সিদ্ধান্ত কেমন ছিল, কারণটা কি ছিল, এটা কিন্তু আমরা বারবার পড়িয়েছি। তো আমাদের সন্তানেরা কিন্তু অনেক ভালো করবে রিটেন পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদম ফাটাইয়া দিবে। এরপরে আমরা যখন দেখলাম যে স্কটিয়া মামলা আমরা দেখেছিলাম, স্কটিয়া কেসটা আপনাদের মনে পড়ে কিনা, সেই কেসে আমাদের কি ঘটেছিল, স্কটিয়া কিন্তু সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে স্কটিয়া আর বার্কশায়ার কিন্তু আমেরিকানদের মধ্যে একটা কেস ল। আপনাদের মনে আছে কিনা সেদিনের কথা, আমরা একটু দেখে ফেলি সেই কেসটা এখানে কি আছে কিনা। স্কটিয়া, দেখি, নোভা স্কটিয়া বোটস এন্ড রেস্ট ইন, আচ্ছা আমরা সেটা দেখতে পাই তো ইউএসএ, হ্যাঁ পেয়ে গেছি। এই যে এই কেসটাতে আমরা দেখেছিলাম, লক্ষ্য করেন বন্ধুরা, যে একটা সন্তান যখন এগুলো বুঝবে তখন আইনটা পড়ে শান্তি পাবে। আমরা ইউএস এর একটা জাহাজ দেখেছিলাম, আমি কবিতায় লিখেছি যে ডুবে গেছি বার্কশায়ারের মতো। আমরা দেখেছিলাম যে এই পাশে হচ্ছে বার্কশায়ার, তো এই যে বার্কশায়ার একটা জাহাজ ছিল, এটা হচ্ছে ইউএস এর জাহাজ ছিল, আমেরিকার জাহাজ ছিল। আর এদিকে আমরা দেখেছিলাম যে স্কটিয়া, যে আমরা দেখেছি যে স্কটিয়া যে জাহাজটা ছিল, এই স্কটিয়া জাহাজটা কার ছিল, আমরা দেখেছিলাম যে সেটা ছিল এখানে ইউকের ছিল একটা জাহাজ। তো দুইজনের কিন্তু অন্ধকারে দেখা গেছিল যে ইউএসএ, এখানে ঘটনাটা ছিল এমন যে দুজনের মধ্যে সংঘর্ষ হয়, জাহাজ ডুবে যায়, ইউএস এর এই জাহাজটা ডুবে যায়। তো ডুবে গেছি বার্কশায়ারের মতো একটু একটু করে, কারণ আমার ভিতরেও আলো ছিল না। এই যে ইউএস এর জাহাজটা ঘটনাটা ডুবে যায়, বিচার্য বিষয় ছিল যে সেখানে আসলে ক্ষতিপূরণ কে পাবে, দায়ী কে হবে, কোন জাহাজটা হবে, এবং এই যে সিদ্ধান্তটা কেমন ছিল, যে সিদ্ধান্ত ছিল কিন্তু ইউএসএ এখানে দায়ী হবে। তার কারণ হিসেবে যুক্তি অনেকেই দেখাইছিল। আমরা দেখেছিলাম যে ইউএস এর যে কলুষটা হয়েছিল সংঘর্ষ, বার্কশায়ারে কিন্তু আলো ছিল না। এ কারণেই এই যে আলো ছিল না সেখানে, তাকেই দায়ী করা হয়েছে ইউএস এর বার্কশায়ারকে। তো সেখানে আমাদের ইউকে ভদ্রলোকের স্কটিয়া কিন্তু সেখানে দুর্দান্ত খেলা আমরা দেখেছি, বারবারই অসংখ্যবার আমরা পড়াইছি, কিভাবে প্রমাণ করতে হবে সেটাও জানি। যে এটা কি ধারা বোঝাচ্ছে, যে বিচার বিভাগের যে সিদ্ধান্তগুলো আমরা লিখতেছি, তো সেটাও কিন্তু আন্তর্জাতিক আইনের উৎস আমরা বলতে পারি। আন্তর্জাতিকের উৎসতে যখন একটা সন্তান যে বিচার বিভাগীয় সিদ্ধান্তগুলো লিখতেছে, তখন প্রুফ করতে পারছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত, তখন কিন্তু আমরা এই কেস লগুলোকে ফুটে তুলতে পারি এভাবে, যে বিচার্য বিষয় ঘটনাটা কি ছিল, সেখানে সিদ্ধান্ত কি, বিচার্য বিষয় কি, কারণ কি, কেন ইউএস এর বার্কশায়ার ডুবে গেছিল, কেন আলো কেন ছিল না, দায়ী কাকে করা হয়েছিল এই প্রখ্যাত বা বিখ্যাত বা কুখ্যাত মামলায়। এগুলো কিন্তু আমাদের সন্তানদের, স্টুডেন্টদের পড়াইছে, যারা যারা বিশেষ করে পরবর্তীতে এলএলবি ফাইনাল পরীক্ষা দিবেন, যারা এলএলবি প্রিলি পরীক্ষা দিবেন, অবশ্যই ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি, যেটা 1 মিনিট বা 2 মিনিট দেখলেই বোঝা যায়। সো বুঝতে পারছি যে এই ব্যাপারগুলো একটা সন্তান ভালোভাবে নিতে পারবে, ভালোভাবে নিতে পারবে, আমি আশা করি। যেটা আমরা যখন দেখেছিলাম যে ইউকে ভার্সেস করফু চ্যানেল কেসের দিকে আমরা যখন তাকাচ্ছিলাম, তো সেখানে আমরা কি পেয়েছিলাম,
একটু দেখেন তো বন্ধুরা, আমরা যখন আইসিজের করফু চ্যানেল কেস মনে পড়ে কিনা আপনাদের, সবাইকে পড়াইছে অবশ্য, ওরা সুন্দর করে লিখতে পারবে। করফু চ্যানেল কেসটা কি হয়েছিল সেদিন, আমাদের করফু চ্যানেল কেসটাতে কেমনটা খেলা ঘটেছিল আমরা দেখেছিলাম। যে করফু চ্যানেল কেস, জাহাজ গিয়েছিল কিভাবে, কি সিস্টেমে কি হয়েছিল, পুরো জাতি কিন্তু সেটা জানে। তো করফু চ্যানেল কেসে আমরা যেটা দেখেছিলাম, লক্ষ্য রাখেন যে এটা কিন্তু পরীক্ষায় না লিখলে কিন্তু নম্বরটা আসবে না আশা করি। আমরা করফু চ্যানেল কেসে দেখেছিলাম এরকম একটা ভিজুয়ালাইজেশন পিকচার আমরা দেখেছি। তো সেখানে কি ঘটেছিল আসলে আমরা জানি যে করফু চ্যানেল কেস হচ্ছে ইউকে ভার্সেস, মানে এটাকে বলা যাচ্ছে যে ইউকে বনাম, ইউকে লেখা যায় বা যুক্তরাজ্য বনাম লেখা যায়, যুক্তরাজ্য বনাম আলবেনিয়ার মধ্যে। তো যুক্তরাজ্য বনাম আলবেনিয়ার মধ্যে করফু চ্যানেলটা হয়েছে, ভালো কথা। কি ঘটেছিল সেখানে, আমরা আমাদের এখানে যারা পড়ে না, বাংলাদেশে দেখা যাচ্ছে 1947-এর দিকের সেই কথাটা, আইসিজের একটা বিখ্যাত মামলা, সন্তানেরা করছে কি আমাদের এখানে পড়ে না, বস্তা বস্তা পড়ালেখা করেন, এই জন্য ঘটনা জানে না। এবং এটা কি যেন বিচার্য বিষয়, কেন ঘটলো কি ঘটলো, এটা কিন্তু আমাদের ছেলেপেলে ছাড়া পারছে না। কারণটা কি আমি বুঝতেছি না, যে সিদ্ধান্তটা কেমন ছিল সন্তানেরা পারতেছে না, এবং সিদ্ধান্তের কারণ এমনটা ছিল কেন, কি করলো সে আইসিজে, আমাদের আন্তর্জাতিক আদালত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইটা এমন কেন ডিসিশন দিচ্ছে, এটা কিন্তু একটা সন্তান বলতে পারছে। দুঃখজনক হলে সত্য যে বাংলাদেশে যারা আইন পড়ছে, বিশেষ করে যে বইগুলো পড়ে, আমাদের বইটা পড়তেছে না, রিটেন বইটা যারা পড়বে, আমাদের এলএলবি ফাইনালের বই পড়বে, তারা কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে যাবে এবং আইনটা পড়ে শান্তি পাবে কলিজায়। আমরা দেখতে পাই এই কেসে 1947 সালে করফু চ্যানেল কেসে কি ঘটেছিল, যুক্তরাজ্যের এবং আলবেনিয়ার মধ্যে এই কেসটা হয়েছিল, কিন্তু সেখানে মাইনিং পুঁতে রাখে, সেখানে কেন বিস্ফোরণ ঘটেছিল। তো এই কথাগুলো কিন্তু একটা সন্তান বুঝতেছে না যে কি ঘটলো, সেখানে ক্ষতিপূরণ দিবে কিনা, একে চুপ থাকলো কিনা, করফু চ্যানেলের এখানে আন্তর্জাতিক যে কি বলে যে সুপার মহিঢাল, এই ব্যাপারগুলো, সমুদ্র সীমা ব্যবহার কতখানি করতে পারবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সন্তানেরা বলতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে হচ্ছে দুঃখের ঘন ঘটা বয়ে যাচ্ছে। এই করফু চ্যানেল কেসে যখন আমরা চলে এসেছি, তখন একটা সন্তান কিন্তু বলতে পারছে না যে ইট অ্যারোস আউট অফ দ্য এক্সপ্লোশন অফ মাইন্ডস বাই হুইচ সাম ব্রিটিশ ওয়ারশিপ হ্যাজ সাফারড ড্যামেজ হোয়াইল পাসিং থ্রু দ্য করফু চ্যানেল কেস ইন 1946। তো এই যে করফু চ্যানেল কেসে যখন মাইনের বিস্ফোরণ ঘটে গেল, তো সেক্ষেত্রে তো মামলাটা হয়ে গেল, ভালো কথা। এবং ওই করফু চ্যানেল কেসে আমরা দেখতে পাই ভিডিওতেও কিন্তু একটা সন্তান দেখতে পাবে যে তার, সে যদি চায় যে আমি ভিডিওটাতে দেখতে চাই যে করফু চ্যানেলের সিস্টেমটা কেমন হচ্ছে, আমরা প্রযুক্তিতে কিন্তু স্ট্রং ভাবে সেটাকে দেখাতে পারি, কিভাবে বিস্ফোরণ মাইন ঘটলো, কিভাবে কি হচ্ছে, প্রত্যেক জায়গায় আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি। সো করফু চ্যানেল কেসের ফ্যাক্ট কি, এর খেলাটা কি, আমরা কিন্তু পুরো জায়গাটাতে মজা করে পড়াইছি যে ইনসিডেন্ট কি, আমরা সেখানে কোন দুইটা দেশ, এখানে মাইনের বিস্ফোরণ কেমনে ঘটলো, নিকারাগুয়া ভার্সেস ইউনাইটেড স্টেট লিডিং কেসগুলোকে টেনে আনলো কিভাবে, এই চ্যানেলটাতে মাইনের যে বিস্ফোরণ ঘটলো কেন ঘটলো, এই যে চ্যানেলটা খুললো ইউকে, তো সেই চ্যানেলে মাইন বিস্ফোরণ কেন ঘটলো, তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা আঁকিয়ে আঁকিয়ে দৃশ্যপটে আমাদের সন্তানদের পড়াই, এজন্য কিন্তু নম্বরটা তাদের বেশি হয়ে যায়। সো বুঝতেই পারছেন যে ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। সো কেন বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড, সেটার জন্য কিন্তু আমরা বারবারই কিন্তু আমাদের বুঝাতে চাইছিলাম যে ফ্যাক্টটা কি, এটা কি নিয়ে ঘটছে, হোয়াট হ্যাপেন ইন দ্য করফু চ্যানেল কেস এক্স্যাক্টলি। আই নো দিস ইজ ইন দ্য করফু চ্যানেল কেস দ্য কোর্ট articulate the principle that every state is obliged not to knowingly allow its territory to be used to commit acts against the rights of any other state. সো এইভাবে একটা ব্যাখ্যামূলক সিস্টেম করে কিন্তু আমরা দেখাতে পারি যে কি ঘটছিল সেখানে, হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, করফু চ্যানেলটা কোথায়, আবার সেটাও কিন্তু আমরা লোকেটেড কোথায় সেটাও কিন্তু আমরা দেখতে পাই। The strait, এটা কিন্তু একটা চ্যানেল প্রণালী একটা, the strait of Corfu or Corfu channel is the narrow body of water along the coast of Albania and Greece to the east, separating these two countries from the Greece island of Corfu on the west. তো এই যে ব্যাপারগুলো একটা সন্তান ভালোভাবে যখন
পূর্বে আমাদের কাছে সামারি কি ছিল, রিলেভেন্ট আসপেক্ট কি ছিল, এটার সামারিটা কি ছিল, what exactly the summary of that very case. The Corfu Channel was the United Kingdom, Great Britain and Northern Ireland, Albania arose from the incidents that occurred on October 22 and 1946 in the Corfu Strait to British distress and struck mines in Albanian water and suffered damage, including the serious loss of life. The United Kingdom first seized the Security Council of the United Nations via a resolution of April 9th, 1947, recommended the two governments to submit the dispute to the code. The United Kingdom, according to the submit an application which after the objection to its admissibility and been raised by Albania, was the subject of judgment dated March 25th and 1948, in which the code declared that it possessed jurisdiction. On the same day, the two forests concluded a special agreement asking code to give judgment on the following question. Only the aspect of the first question: is Albania responsible for explosion? Whether it's responsible or not, Albania কি সেখানে দায়ী কিনা এই বিস্ফোরণের জন্য, is relevant for our purpose here? Is this judgment the court declared the first question by 11 birds against 4 and Albania was responsible? এই কেসে আলবেনিয়াকে দায়ী রেসপন্সিবল করা হয়েছিল। So this is the Corfu Channel case. Summarily and in brief that can be focused in such a way. So এই কেসগুলোতে যখন আপনি ঘটনা বিচার্য বিষয় সিদ্ধান্ত লিখতে পারবেন, আমরা যখন দেখেছি ফিশারিজ কেসে দেখেছি তখন কি দেখেছিলাম, একটা সন্তান কিন্তু প্রুফ করতে পারছে না আইন, আন্তর্জাতিক আইন বা যে কোনো আইন পড়তে গিয়ে। ওই ফিশারিজ কেস কোন দুটি দেশের মধ্যে হয়েছিল, ফিশারিজ মামলা। তো এই ফিশারিজ মামলাতে কেমনটা খেলা ঘটেছিল, ঘটনা কি ছিল সেখানে আমরা কিন্তু জানি না। বাংলাদেশের 99% স্টুডেন্ট ল পড়তেছে, এগুলো কিন্তু বুঝতেছে না যে কি ছিল সেখানে ঘটনাটা, ফ্যাক্টটা কি ছিল এবং সেই ফ্যাক্টের বিচার্য বিষয়টা কেমন ছিল, এটা কিন্তু একটা সন্তান বলতে পারছে না। অনেকেই পড়াচ্ছে, নট অনলি দ্যাট, সিদ্ধান্তটা কেমন ছিল আমাদের সন্তানরা কিন্তু লিখতে পারবে ব্যাপকভাবে, এবং এই সিদ্ধান্তের কারণটা কেমন ছিল এটি কিন্তু বলতে পারছে না। What exactly that, what is the fact of that very case, and not only that, what is the issue raised in that very case, and not only that, the decision and then the reasoning system to which this is the fact, in terms of the fisheries case. So let's have a look here. This is the fisheries case. Fisheries case is well known to you. আমরা কিন্তু অসংখ্যবার এটা ফিশারিজ কেস পড়াইছি, যে ফিশারিজ কেসের মধ্যে কি ঘটেছিল আমরা সেখানে বারবার পড়াতে চেয়েছি যে ফিশারিজ কেসের মূল থিমেটিক অ্যাপ্রোচটা কি ছিল। ফিশারিজ ইউনাইটেড কিংডম ভার্সেস নরওয়ের মধ্যে একটা কেস ল, এটা হচ্ছে নরওয়ে, এবং আমরা দেখেছি যে নরওয়ে আর যুক্তরাজ্যের মধ্যে একটা বিখ্যাত কেস ল। The judgment delivered by the court in this case ended a long controversy between the United Kingdom and Norway. So এই কেসের কি সিস্টেম, ইন্টার এলিয়া কি সিস্টেম করেছিল, ফ্যাক্ট অফ দ্য কেস কি ছিল, কি এটার ডিসিশন ছিল, সবকিছুই কিন্তু আমরা পড়িয়েছি। সো টেনশনের কিচ্ছু নাই, ফাটায়া লিখে আসবা বাবারা, ফাটায়া একদম ধোমায়া লেখা আসবে যে ঘটনাটা ছিল এরকম, সিদ্ধান্ত বিচার্য বিষয় ছিল এরকম, সিদ্ধান্ত ছিল এরকম, সিদ্ধান্তের কারণ ছিল এরকম। আর যারা যারা এখনো ভালো করতে চাচ্ছে না, ল ডক্টরে ভর্তি হয়ে যাও, কারণ তারপরে আমরা ফ্রি অনেক কিছুই বলতেছি, যদিও ফ্রি পাইলে নাকি আলকাতরাও খাই পৃথিবীতে, তারপর আমরা হেল্প করতেছি, টেনশনে কিছু নাই, তারপরও আমরা হেল্পিং হ্যান্ডে করতেছি। পরবর্তীতে আমরা অসংখ্য কেস ল দেখেছি, সেখানে আমরা দেখেছি কলম্বিয়া বনাম পেরু কেস। একটু ওই কেসগুলো তোমাদের আবার মনে আছে কিনা, এই কেসগুলো আবারও একটু রিকল করে দিচ্ছে, তোমরা মজা করে পরীক্ষার খাতায় লিখবা, বিখ্যাত মামলা মজা করে। তো আইসি যে কোর্টগুলো দিয়েছে, প্রথম কেসটা তোমরা লিখবা ইউকে ভার্সেস আলবেনিয়া, তোমরা লিখে দিবা, ইংলিশে লিখবা কেসগুলা। ইউকে ভার্সেস আলবেনিয়ার মধ্যে, এই আলবেনিয়ার মধ্যে যে কেসটা হয়েছিল করফু চ্যানেল কেস, ব্র্যাকেটে ওয়েল নন করফু চ্যানেল কেস 1947, এভাবে লিখে দিবা করফু, ওয়েল নন দিস ইজ দ্য করফু চ্যানেল কেস। এরপরে হচ্ছে কি ইউকে ভার্সেস নরওয়ে কেসটা তোমরা বসে দিবা, কোন ক্ষেত্রে তোমাদের তো মনেই আছে। এই নরওয়ে কেসটা 1949 মেবি। তো এই ইউকে ভার্সেস নরওয়ে কেসটা ফিশারিজ কেস নামে, আর এটা কি কেস নেই, করফু চ্যানেল। তোমরা একটু যেহেতু বাংলা যে লিখবে বাংলা লিখতে পারবে, করফু চ্যানেল লিখতে পারবে, কিভাবে বিস্ফোরণ ঘটলো মাইনে। এবারে কি হচ্ছে ফিশারিজ কেসে, কেন ফিশারিজ কেসে এটা ফিশারিজ মামলা ওয়েল নন,
এটা লিখে দিয়ে ঘটনা বিচার্য বিষয় লিখে দিবা। এরপরে যে কেসটা লিখবা কলম্বিয়া বনাম পেরু কেসটা তোমাদের পড়াইছি, তো এই কলম্বিয়া বনাম পেরু কেসটা মজা করে তোমরা লিখে দিবে কোন প্রেক্ষাপটে, সেটা তো তোমাদের মনেই আছে, সুন্দর করে লিখে দিবে যে এটা 1949 সালের একটা বিখ্যাত কেস ল এই সাথে জড়িত। এরপরে হচ্ছে আমরা দেখেছি যে ডেনমার্ক বনাম যে ইকুয়েডর বনাম লাস্ট কেসটা যদি দেখি ইকুয়েডর বনাম মেক্সিকো শেষ কেস 24 সালের যে কেসটা পড়ালাম, তো ওই কেসটাতে 24 সালের কেস হট কেস, তো এই ইকুয়েডর বনাম মেক্সিকো কেসটাও তোমরা যে প্রেক্ষাপটে তোমাদের বলে দেওয়া হয়েছে 2024 সালের একটা বিখ্যাত কেস আইসিজের, এটা তুলে দিবে। এবং আরো কিছু কেস আছে লোটাস কেস থেকে শুরু করে এই যে সবকিছু আমরা দেখাচ্ছি, এই কেসগুলো যখন তোমরা পরীক্ষায় লিখবে তখন কিন্তু A+ বা ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণীতে প্রথম হয়ে যাবা এবং প্রমাণ করতে পারবে, এগুলো লিখে বলবে যে প্রুফড, আন্দাজে বস্তা বস্তা কিন্তু লেখা যাবে না। আর বাজারের বই ল ডক্টর কিনে ফেলো সবাই, পরবর্তী যারা পরীক্ষা দিবে ল ডক্টর ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, তোমাদের যেটা যার ভালো লাগে ইংলিশে লিখতে চাইলে ইংলিশ লিখবেন, ভাষা হলেই হলো, বাংলা লিখতে চাইলে বাংলাও ভার্সন আছে, তাড়াতাড়ি কিনে ফেলে আইনের জগতে একদম বিখ্যাত হয়ে যাও। এবং পরবর্তীতে আমরা দেখেছি বিখ্যাত কেস তো আইসিসি দ্যাট দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যে একটু আছে, তো এইটাতে আমরা কিন্তু পরবর্তীতে খেলাগুলো দেখলাম যে এবিডি আল রহমান 2020 সালে আমরা দেখেছি যে এই খেলা আল রহমানের এবিডি আমরা দেখতে পাচ্ছি যে আল রহমান, এখানে কিন্তু ওয়ারেন্টের যে একটা খেলা আমরা দেখলাম 2020 সালে তাকে কিন্তু দিয়েছে, কি হয়েছে আমরা কিন্তু পড়াইছি। এরপরে আমরা কি দেখলাম যে আবু গার্দা যে 2020 সালে আল বসিরের যে মনে আছে কিনা, যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ায় আমাদের নবাব আলী পড়ায়, আল বসির যে তাকে তো চিনেন, তো সেক্ষেত্রে 2020 সালে তাকে ইন্টারন্যাশনাল যে কোড অফ ক্রিমিনাল কোড যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত যেটাকে বলা যাচ্ছে, তোমাদের মনোযোগ দিয়ে পড়াইছে এটা আন্তর্জাতিক, এটা কিন্তু অপরাধ আদালত, কনফিউজড, ডোন্ট বি কনফিউজড, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত আর ওইটা কিন্তু আন্তর্জাতিক কি এটা অপরাধ আদালত আর ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস। আর এই যে বসিরের বিষয়ে কি ঘটলো তারপরে আমরা জানি যে আল মাহাদি কিভাবে হলো, সিমন গঙ্গু অবশ্য এটা ভ্যাকেট করে দিয়েছে, সিমন যে গাবাঙ্গো যে কি যেন একটা কি যেন আছে রে জিব্যাঙ্গ, সিমন একটা মেয়ে, এখানে আমরা কয়দিন আগে দেখলাম সিমন জি ব্যাগবো, এর একটা মেয়ে নারী মানুষ, একে কিন্তু ভ্যাকেট করে দিয়েছে, এটার লাস্টে আমরা দেখতেছি ভ্যাকেট করে দিয়েছে, আর কোনো প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো সেটাও তোমাদের পড়াইছি বারবার, তো এটাও কিন্তু তোমার পরীক্ষায় খাতাতে সুন্দর করে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট যেটা আমরা দেখতেছি আইসিসি, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত, আর আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ডোন্ট বি কনফিউজড বিটুইন দ্য টু। এটার মধ্যে দুটার মধ্যে পার্থক্য কিন্তু দিতে পারে, যে এই দুটার মধ্যে পার্থক্য কি, এমনও হতে পারে ইউকের প্রথা ভার্সাস ইউএস এর প্রথার মধ্যে পার্থক্য দিতে পারে, বলাই যাবে না। সো বুঝতে পারছেন যে কেমনটা সৌন্দর্য হচ্ছে, আমরা আর বেশি সময় নিব না, আমাদের ওই 5টা প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ, দেখা হবে দুর্দান্ত পারফরমেন্সে। এবং পরবর্তী যারা অবশ্যই পরীক্ষা দিতে চাচ্ছেন আমাদের সাথে যারা ছিলেন তারা তো ফাটায় লিখতে পারবে, পাশাপাশি রিটেনে যারা দুর্দান্ত করতে চান, পরবর্তী বার কাউন্সিল পরীক্ষা দিতে চান, দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য ওয়ার্ল্ড এক্সেল বেস্ট বুক। এই বইটা পড়লে তারা কিন্তু সবচেয়ে ভালো করতে পারবে। সো বার কাউন্সিলে তোমরা যখন পরীক্ষা দিবে, ল ডক্টর ইজ দ্য বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো হেসিটেশন ইন দিস রিগার্ড। সো বন্ধুরা বুঝতেই পারছেন, 2-1 মিনিট কথা শুনলেও বোঝা যায় দ্য সিস্টেমেটিক ওয়ে থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি পাস ইন দ্যাট ভেরি এক্সাম। আজ এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।